আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। কণ্ঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 2। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার। মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 45 ছুঁয়েছে। চেহারার জৌলুস কমে এসেছে। চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে একই বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতেও ভোলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করেও বলা হয়নি। আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারছো না, ঘটনা কি? স্বামী মরেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কারো সাথে শুয়েছিলে নাকি? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করে না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন কর, এভাবে দিন যায় না। আতিয়ার মন গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়। মনে মনে ভাবে, আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু? তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেলল কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে কেউ এভাবে অপমান করতে পারত না। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে। অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাঠ কাঠ গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না। তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রির দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখে তো সবই দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দেব না। আর তুই বা কি বোঝাবি? তুইও তো বিধবা। আতিয়া বেগম দাঁড়িয়ে পড়ে। চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের এত কথা তার গায়ে না লাগলেও এবার কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি। আদ্রিতা বিধবা নয়, ও কখনো বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না, এর কথা শুনো না তো। রাজিয়া আর কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে। ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগমের হাত থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত! তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমানতালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের।
বাকিটা শেষ হওয়ার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রির গালে। খুব শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে যায় রাজিয়া। উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস পাস কোথা থেকে তুই? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আর অনেক কিছু। আদ্রি চোখ খুলে তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস, তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে। কপট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়েই আছে, যেন সূর্যি মামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল বড় ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের ওপরে অর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি। চোখ দুটো যেন লেগেই আসছে। হাতে তার বড় একখানা ফোন। দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকে গিয়েছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তক্ষুনি তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়। পরপরই মুখ বাঁকায়। টালা, তোর নাম আবরার, সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো। 2 হাত ওপর দিকে রয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশে 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়। আবরারের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে, আগে বলিসনি কেন? কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে, বাবরুটা উঁচু করে। বাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোম্যান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে বসে।
বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে হামি তুলে দেওয়ালে টাঙ্গানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে, নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার। গলায় ঝুলছে নীল রঙের ওড়না, লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে, সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনেও একজন সুপার হিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোই যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখের পানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বললে, আমার ফোন তোর কি ক্ষতি করছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের চোখ ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্যই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমিই বিয়ে করব, প্রেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস কি করে হলো আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার?